বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিষ্যবৃন্দ, আজকের ক্লাস আমরা এসএসসি পরীক্ষা 2025 অর্থাৎ তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা থেকে চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব এমসিকিউ এর। সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। এই প্রশ্নগুলো তোমরা যদি বুঝে শুনে 100% ফলো করতে পারো, ইনশাল্লাহ 100%ই কমন পাবা। যেমনটা আমি ব্যাখ্যা করব সেইভাবে যদি তোমরা পড়তে পারো, ইনশাল্লাহ 100%ই কমন পাবা। এখানে CH4 মানে মিথেন, মিথেনের নিচের কোনটা সঠিক? যেমন আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল, ব্যাপনের হার অ্যামোনিয়া NH3 এর চেয়ে বেশি, ব্যাপনের হার অক্সিজেনের চেয়ে কম। তাহলে কি হবে, কোনটা সঠিক হবে? এখানে যেমন 1 নম্বর রয়েছে আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল। যেহেতু মিথেন CH4 একটা গ্যাস, আর আমরা জানি গ্যাসের হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ কম থাকে, আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি থাকে। এজন্য CH4 অর্থাৎ মিথেন যে গ্যাসটা, এই গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল হবে। মানে আকর্ষণ যে শক্তিটা, এই শক্তিটা কি থাকবে? কম থাকবে। তার মানে 1 নম্বর অ্যান্সারটা কিন্তু সঠিক হবে। আবার 2 নম্বর যেটা রয়েছে ব্যাপনের হার অ্যামোনিয়া NH3 এর চেয়ে বেশি কিনা। তো প্রথমে আমরা এটা অ্যান্সার করার জন্য আমাদের যেটা করতে হবে, যে কোনটার ব্যাপনের হার বেশি বা কম এরকম বের করার জন্য ওই পদার্থগুলোর আণবিক ভর বের করতে হবে। যেমন মিথেনের আণবিক ভর বের করার জন্য কার্বনের পারমাণবিক সংখ্যা ভর কত? 12, আর তার সাথে কয়টা হাইড্রোজেন আছে? 4টা হাইড্রোজেন। একটা হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 আর তার সাথে 4 আছে, তাহলে 4টা হাইড্রোজেনের 4 হবে। এখানে 12, 13, 14, 15, 16, তার মানে মিথেন এর পারমাণবিক আণবিক ভর হবে 16। আর অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন রয়েছে, নাইট্রোজেনের কত? 14 পারমাণবিক ভর। তার সাথে হাইড্রোজেনের, একটা হাইড্রোজেনের তো 1, 3টা হাইড্রোজেনের তাহলে 3 হবে। টোটাল যোগ করলে কত হয়? 17 হয়। এখানে দেখতে পাচ্ছি যে মিথেন CH4 যেটা, তার আণবিক ভর কম, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি হবে। তাহলে এখানে ব্যাপনের হার অ্যামোনিয়া এর চেয়ে বেশি, অবশ্যই তাহলে এটাও সঠিক হয়েছে। আবার ব্যাপনের সময় অক্সিজেনের চেয়ে কম, তো ব্যাপনের সময় আর ব্যাপনের হার কিন্তু সেম, তো অক্সিজেনের চেয়ে কম, এটা কি হবে? তো ব্যাপনের, দেখো এখানে ব্যাপনের সময় মানে মানে ব্যাপন হতে বেশি সময় লাগে নাকি কম সময় লাগে এটা বোঝাচ্ছে। তো ব্যাপনের সময় অক্সিজেনের চেয়ে কম, তো অক্সিজেনের চেয়ে যদি কম হয়, দেখো এখানে অক্সিজেন এর আণবিক ভর কত? একটা অক্সিজেনের 16 গুণ 2 এটা আছে, তাহলে কত হবে? 32। তাহলে 32 যদি হয়, তাহলে দেখো এর অক্সিজেন যে, অক্সিজেনের চেয়ে মিথেনের ব্যাপন হার বেশি। ব্যাপন হার বেশি মানে কি? ব্যাপন হার বেশি মানে মনে করো এ প্রান্ত থেকে বি প্রান্তে যাবে, তাহলে ব্যাপন হার বেশি হলে এ থেকে বিতে যেতে কম সময় লাগবে। তাহলে সময় বেশি লাগবে কার? অক্সিজেনের বেশি লাগবে। কেন? কারণ অক্সিজেনের ব্যাপন হার কম, তাহলে ধীরে ধীরে যাবে। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে ব্যাপনের সময় অক্সিজেনের চেয়ে কম, তাহলে তো ঠিক আছে যে ব্যাপনের, যার ব্যাপনের সময় যদি কম হয় তার মানে তার আণবিক তার হচ্ছে ব্যাপন হার বেশি, এজন্য ব্যাপনের সময় কম লাগবে। এটাও অ্যান্সার হবে, মানে এটা অ্যান্সার হবে ঘ নাম্বার লাস্টেরটা। যেমন এখানে ব্যাখ্যা দেওয়া আছে যে মিথেন একটি গ্যাসীয় পদার্থ এবং অপোলার যৌগ, তাই এর আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল হবে। আবার ব্যাপনের হার সমান আমরা জানি R সমান প্রতি 1/√m, অর্থাৎ যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। ঠিক আছে, যার ব্যাপন হার বেশি তার ব্যাপিত হতে বেশি সময় লাগে, যার ব্যাপন হার হ্যাঁ। তাহলে সুতরাং এখানে যে আমরা দেখেছি যে অক্সিজেনের ব্যাপনের সময় সবচেয়ে বেশি লাগবে, কারণ ব্যাপন হার সবচেয়ে কি বলতো বেশি। এখানে শব্দটা একটু পরিবর্তন করতে হবে। ঠিক আছে, ব্যাপন হার বেশি না, যার ব্যাপন হার কম হবে, কম। ঠিক আছে, কম, তার ব্যাপিত হতে বেশি সময় লাগে। ঠিক আছে, এটা হবে, এখানে বেশি হবে না, এখানে হবে কম। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, আর্দ্র কপার সালফেটের বর্ণ কেমন? আর্দ্র কপার সালফেট ইন্টু 5 অনুপানি, এটাকে ব্লু ভিট্রিয়ল নামে পরিচিত। তো ব্লু ভিট্রিয়ল এর রং কেমন? নীল বর্ণের। বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত হবে? বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক হবে 115 ডিগ্রি সেলসিয়াস। এখানে দেখো আমরা কি করতেছি, কঠিন পদার্থকে তাপ দিচ্ছি, তাপ দিলে সেটা বাষ্পে পরিণত হচ্ছে, আবার সেটা থেকে যদি তাপ কমিয়ে নিচ্ছি বা তাপ হারিয়ে ফেলতেছি, তখন আবার কঠিন পদার্থ পরিণত হয়। এই তথ্যটি নিচের কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হবে? এটা ওই পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হবে যে হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। এখানে
অ্যামোনিয়াম ক্লোরাইড AlCl3 এটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ, তাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা এটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। 5 নম্বর প্রশ্ন দেখো, এখানে X একটি পদার্থ যার এর তাপ প্রদানের লেখচিত্র দেওয়া আছে। এখানে X একটা পদার্থ যার তাপমাত্রা, যেমন মনে করো এই বিন্দু থেকে তাপমাত্রা বাড়ানো হচ্ছে, ঠিক আছে, তাপ দিলে তাপমাত্রা আস্তে আস্তে বেড়ে 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 দুই প্রান্তে যখন চলে আসছে বি বিন্দুতে, তখন আর তাপমাত্রা বাড়তেছে না, তখন দেখছো এটা কনস্ট্যান্ট রাখতেছে, মানে এক্স অক্ষের সমান্তরাল বিসি। আবার যখন সি বিন্দুতে আসবে তখন তাপ বাড়ালে হুট করে তাপমাত্রা বেড়ে যাচ্ছে ডি পর্যন্ত, এরপর আবার কনস্ট্যান্ট থাকতেছে, আবার তাপমাত্রা বাড়তেছে, বিষয়টা এরকম। এখানে পদার্থটির ক্ষেত্রে এখানে গলনাঙ্ক কত দেখো, এর গলনাঙ্ক হচ্ছে এই যে 75, আর স্ফুটনাঙ্ক প্রথম হচ্ছে স্ফুটনাঙ্ক হচ্ছে এটা, হ্যাঁ ঠিক আছে। স্ফুটনাঙ্ক কাকে বলা হয়? যে তাপমাত্রায় কোন পদার্থ বাষ্পভূত হতে শুরু করে, এখানে ডিতে শুরু করেছে, তাই স্ফুটনাঙ্ক এত। তরল অবস্থা নেই এখানে, তাই বলা হতো, কিন্তু তরল অবস্থা তো আছে, এখানে বি থেকে সি পর্যন্ত এখানে তরল অবস্থাতে পরিণত হচ্ছে, তার মানে তরল অবস্থা তো আছে, এটা হবে না, এটা ভুল কথা। ই এফ অংশে অন্তঃকণা দূরত্ব সবচেয়ে বেশি, ই থেকে এ পর্যন্ত, হ্যাঁ, কারণ এটা ইতে এসে এটা গ্যাস, সম্পূর্ণ গ্যাসে পরিণত হয়ে গেছে, পরিণত হওয়ার পরের অবস্থা, তাই না? তাহলে এটা সবচেয়ে বেশি হবে, কারণ এখানে তাপমাত্রা সবচেয়ে বেশি, তাপমাত্রা আরো যত বাড়াবো তত দূরত্ব আরো বেড়ে যাবে, তার মানে এটার অ্যান্সার হবে 1 আর 3 নাম্বার, এটার অ্যান্সার হবে সি নাম্বার। এরপরে 6 নাম্বার, কোনটিকে উত্তপ্ত করলে তরল হয়? তো উত্তপ্ত করলে তরল ওই পদার্থটি হয় যার যে হচ্ছে ঊর্ধ্বপাতিত না, যেমন এখানে নিশাদল, কর্পূর, ন্যাপথলিন সবগুলো হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ, এগুলোকে তাপ দিলে সরাসরি কঠিন পদার্থ থেকে তরল পদার্থে পরিণত না হয়ে বাষ্পীয় হয়ে যায়। কিন্তু এখানে ইউরিয়া কিন্তু না, তোমার ঊর্ধ্বপাতিত পদার্থ না, তাই এটা তরলে পরিণত হবে। স্ফুটনের বিপরীত প্রক্রিয়া কোনটা? স্ফুটনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ঘনীভবন। স্ফুটন মানে কি? বাষ্পে পরিণত হবে, আর ঘনীভবন মানে কি? বাষ্পকে ঠান্ডা করে সেটাকে কঠিনে পরিণত করা হয়, এরকম তরলে পরিণত করে তারপরে কঠিনে পরিণত করা হয়। 8 নম্বর, কোনটির ব্যাপনের হার বেশি? দেখো এখানে যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি হবে। এখানে ফ্লোরিনের আণবিক ভর কত হবে? ফ্লোরিনের সংকেত হচ্ছে F2। তো F2 দেখো এখানে একটা ফ্লোরিনের হচ্ছে 19 পারমাণবিক ভর, তার সাথে 2 যদি গুণ করি তাহলে কত হয়? 38 গ্রাম পার মোল হয়, বা 38 শুধু বলি। তো ফ্লোরিনের আণবিক ভর হচ্ছে 38। আবার কার্বন মনোক্সাইড যেটা আছে, কার্বন মনোক্সাইড এখানে আছে না, কার্বন মনোক্সাইডের সংকেত কি? CO। কার্বনের কত? 12, আর দেখো 12, আর অক্সিজেনের কত? অক্সিজেনের হচ্ছে 16, 12 আর 16 যোগ করলে কত হয়? 28। তারপরে এখানে হচ্ছে হাইড্রোজেন সালফাইডের সংকেত কি হবে? H2S। এখানে H2S, হাইড্রোজেনের কত হবে? 2, আর সালফার হচ্ছে 32, তার মানে কত হয়? এখানে 34 হয়, ঠিক আছে, এই যে 34। আর রয়েছে নাইট্রোজেন ডাই অক্সাইড NO2, নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রোজেন N এর হচ্ছে 14, আর অক্সিজেনের হচ্ছে কত? 16 গুণ 2, মানে 32। তো 14 যোগ হচ্ছে 32, তাহলে এর কত হয়? দেখো 46 হয়। তাহলে সবচেয়ে আণবিক ভর কম হচ্ছে কার্বন মনোক্সাইডের, এটা আনসার হবে কার্বন মনোক্সাইড। যার ব্যাপন হার তার বেশি হবে যার আণবিক ভর সবচেয়ে কম হবে, তাহলে এখানে সবচেয়ে কম কার্বন মনোক্সাইডের, এর জন্য এর ব্যাপন হার সবচেয়ে বেশি। 9 নম্বর প্রশ্ন, তাপ প্রদান করলে কঠিন পদার্থ থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়? কোনগুলো সরাসরি বাষ্পে পরিণত হবে? যারা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। এখানে সবগুলো, যেমন দেখো এটা হচ্ছে কর্পূরের সংকেত, কর্পূর সি হচ্ছে 10, H16O। ন্যাপথলিন সংকেত হচ্ছে এটা কার্বন ডাই অক্সাইড, যেটা কঠিন কার্বন ডাই অক্সাইড এটা। আর আয়োডিন এবং অ্যালুমিনিয়াম যে ক্লোরাইড রয়েছে, নিশাদল, এই সমস্ত হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ এরা, তাই সবগুলোই হবে আনসার, কারণ সবগুলোই ঊর্ধ্বপাতিত পদার্থ। 10 নম্বর হচ্ছে, কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? ঊর্ধ্বপাতিত পদার্থ হচ্ছে আয়োডিন, কর্পূর, ন্যাপথলিন, নিশাদল, এগুলা কঠিন কার্বন ডাই অক্সাইড। 11 নম্বর, কোন গ্যাসদের ব্যাপন হার সমান? এখানে দেখতে হবে যে কার্বন ডাই অক্সাইড, দেখো কার্বন ডাই অক্সাইডের কত? কার্বনের হচ্ছে 12, আর অক্সিজেনের কত? 16 গুণ 2, তার মানে 44 হয়ে যায়। আবার নাইট্রোজেন অক্সাইড, যেটাকে বলে নাইট্রোজেন অক্সাইড N2O, এখানে দেখো নাইট্রোজেনের কত? 14 গুণ 2, আর এর সাথে কত যোগ করতে হবে? 16,
যোগ করলে কত হয়, এখানেও 44 হয়। তার মানে দুইটা কিন্তু সমান। আমাদেরকে বলছে যে গ্যাস দ্বয়ের ব্যাপন সমান হবে, যেহেতু এর আণবিক ভর দুইটারই সমান, তাহলে এখানে ব্যাপন হার দ্বয় সমান হবে। এটা আনসার হবে বি নাম্বার। তারপরে স্বাভাবিক তাপমাত্রায় কোনটির ভৌত অবস্থা কঠিন? তো কোনটির ভৌত অবস্থা কঠিন হবে? কঠিন হবে হচ্ছে আয়োডিন, I2। ঠিক আছে, স্বাভাবিক অবস্থা তাপমাত্রায় কোনটির ভৌত অবস্থা, কারণ আয়োডিন কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ, এটা তরলে পরিণত হয় না, এটা কঠিন পদার্থে পরিণত হয়, তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়। তারপরে নিচের কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি? তো ব্যাপন হার সবচেয়ে বেশি কার হবে? যার আণবিক ভর সবচেয়ে কম। এখানে প্রথমে হচ্ছে দেখো ইথেন, ইথেনের সংকেত কি হবে? C2H। দেখো হাইড্রোজেন, ইথেনের ক্ষেত্রে অ্যালকেন যেহেতু, তাহলে হাইড্রোজেন হবে কার্বনের চেয়ে ডাবলের চেয়ে 2 বেশি, তাহলে 2 দুগুণে 4, 6 হয়ে যাবে। এখানে কার্বন হচ্ছে 12 গুণ 2, তার সাথে 6 যোগ হবে। ঠিক আছে, যে 6 হলো 24, 25, 26, 27, 28, 29, 30। তাহলে ইথেনের হচ্ছে আণবিক ভর 30। তারপরে হচ্ছে হিলিয়াম, He। হিলিয়ামের আণবিক ভর কত? হিলিয়ামের আণবিক ভর তো 2 আর কি, মানে পারমাণবিক ভর হচ্ছে সংখ্যা হচ্ছে 2, 2 দুগুণ কত হবে? 4। এটা হচ্ছে তার পারমাণবিক ভর। তারপরে কি আছে দেখো, অ্যামোনিয়া, NH3, যেটা অ্যামোনিয়া NH3। তো NH3 নাইট্রোজেনের 14 যোগ 3, তার মানে 17 হয়ে যায়। আর আরেকটা রয়েছে, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড CO2, এর কত? এর তো 44। তাহলে সবচেয়ে কম কোনটা? দেখো হিলিয়াম, সবচেয়ে যার কম আণবিক ভর, তার হচ্ছে ব্যাপন হার সবচেয়ে বেশি হবে, তাহলে এটা হবে आंसर হবে হিলিয়াম। তারপর 14 নম্বর, স্ফুটনের বিপরীত প্রক্রিয়া কি? তো স্ফুটনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ঘনীভবন। স্ফুটনটা কি? স্ফুটন হচ্ছে কোন পদার্থকে তাপ দিলে বাষ্পে পরিণত হবে সেটা, আর মানে তরলে পরিণত হয়, তারপরে বাষ্পে পরিণত হবে। আর ঘনীভবন মানে গ্যাসকে বা বাষ্পকে ঠান্ডা করলে তরল হবে, তরলকে ঠান্ডা করলে কঠিন পদার্থে পরিণত হবে। কোনটি ন্যাপথলিনের সংকেত? তো এখানে ন্যাপথলিনের সংকেত হচ্ছে যেটা C10H16O। 16 নম্বর, সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে কোনটা? কঠিন অবস্থায় কারা থাকে? যারা আছে ঊর্ধ্বপাতিত পদার্থ, তারা হচ্ছে সবাই তো কঠিন পদার্থ থাকতে পারে, কিন্তু এখানে স্পেশালি বৈশিষ্ট্য হচ্ছে এরা তরলে পরিণত হয় না। তাহলে পরিণত না যদি হয়, তাহলে হয়তো এরা গ্যাসীয় থাকবে অথবা কঠিন অবস্থায় থাকবে। স্বাভাবিক তাপমাত্রায় তো কঠিনই থাকে, তরলে তো পরিণত যেহেতু এরা হয় না। ঠিক আছে, তাহলে কি হবে? স্বাভাবিক তাপমাত্রায় এরা কঠিন পদার্থে পরিণত থাকবে। তবে আয়োডিন এবং সালফার, এটা S8 যেটা। তবে ব্রোমিন কিন্তু তরল অবস্থায় থাকতে পারে। এটা আনসার হবে কোনটা? এ নাম্বার হবে এটা আনসার। নিচের কোনটির নিঃসরণের হার বেশি? তো নিঃসরণের হার, ব্যাপন হার সবই সেম, আমাদের আণবিক ভর বের করতে হবে। যেমন এখানে পানি আছে হাইড্রোজেন H2O, হাইড্রোজেনের 1 গুণ 2 যোগ অক্সিজেনের 16, তাহলে কত হবে? এখানে 18 হবে। তারপর কার্বন ডাই অক্সাইডের কত? কার্বনের 12, অক্সিজেনের 16 গুণ 2, তাহলে 16 গুণ 2, তার মানে কত হবে? এটা 44 হয়ে যায়। অ্যামোনিয়া NH3, নাইট্রোজেনের 14 আর হচ্ছে 3, তাহলে কত হয়? 17 হয়। আবার মিথেন CH4, মিথেন কার্বনের হচ্ছে 12, তার সাথে 4টা হাইড্রোজেন রয়েছে, তার মানে এখানে কত হবে? 16 হবে। সবচেয়ে কম কত? সবচেয়ে কম কিন্তু মিথেনের পারমাণবিক আণবিক ভর কত? 16। তাহলে সবচেয়ে যার পারমাণবিক আণবিক ভর, যার আণবিক ভর সবচেয়ে কম, তার কি হবে? ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। আমাদের এখানে বলছে সবচেয়ে বেশি হবে, তাহলে কার? মিথেনের, এই যে ডি নাম্বারটা आंसर হবে। এরপর 18 নম্বর, নিচের কোনটির কর্পূরের সংকেত? তো কর্পূরের সংকেত এখানে যেমন দেখো C6H6, এটা বেনজিন, তারপরে এই যে এটা হচ্ছে ন্যাপথলিন, এটা হচ্ছে কর্পূর, এটা হচ্ছে সুক্রোজ। ঠিক আছে, তাহলে এখানে সমাধান কোনটা হবে? এখানে কর্পূরের সংকেত হচ্ছে সি নাম্বারে, যে এটা সমাধান। 19 নম্বর প্রশ্ন, ন্যাপথলিন। ন্যাপথলিন কি? একটা অবশ্য ঊর্ধ্বপতিত পদার্থ। কেন? কারণ এটাকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়। তারপর এখানে যে এটাও একটা অ্যারোমেটিক যৌগ, এর জন্য এর একান্তর দ্বিবন্ধন রয়েছে। ঠিক আছে, এটাও आंसर সঠিক হবে। এবং 6টি কার্বন রয়েছে, এটা কার্বন পরমাণু। দেখো না, ন্যাপথলিনের সংকেত হচ্ছে এটা, যেখানে দেখা যাচ্ছে কার্বনের সংখ্যা হচ্ছে 10 আর হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 8, তাহলে পরমাণুর সংখ্যা কত হবে? 18টি পরমাণু রয়েছে। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার, অর্থাৎ এ নাম্বার সঠিক হবে। 20 নম্বর হচ্ছে ব্যাপন হার নির্ভর করে কিসের উপরে? ব্যাপন হার নির্ভর করবে, ব্যাপন হার হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপর, মানে কোন মাধ্যমে ব্যাপন হচ্ছে তার উপর নির্ভর করে, মানে তো কঠিন তরল নাকি বায়বীয়, এর উপর নির্ভর করে। এবং
পদার্থের আণবিক ভরের উপরে নির্ভর করে। তো এটা কিন্তু পদার্থের আণবিক ভরের উপরেও নির্ভর করে এবং তাপমাত্রার উপরেও নির্ভর করবে। এটার আনসার কোনটা হবে? এটার আনসার হবে ডি নম্বর। তারপর 21 নম্বর, কোন গ্যাসটির ব্যাপন হার সবচেয়ে বেশি? তো এখানে আমাদের যেটা করতে হবে, কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি এটা দেখার জন্য আমাদের যে গ্যাসগুলো দেওয়া আছে, হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাসের সংকেত কি? H2। যেমন H2, H2 হলে এখানে আণবিক ভর কত? 2। তারপরে কি আছে দেখো, ইথেন। ইথেন, ইথেনের সংকেত কি হবে? C2H, 2 দুগুণে 4 আর 6। তাহলে ইথেনের কত হবে? এখানে কার্বন হচ্ছে 2টা, তাহলে 24 যোগ হচ্ছে 6, তাহলে কত হয়? 30। এরপরে কি আছে? ইথেনের পর কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড CO2 আমরা দেখলাম এটা 44। আর হচ্ছে নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইডের সংকেত হচ্ছে NO। যেমন নাইট্রোজেন হচ্ছে 14 যোগ অক্সিজেন, তাহলে কত হয় এখানে? এখানে আসে 30। সবচেয়ে কম কোনটা? হাইড্রোজেন H2, তাহলে এটার ব্যাপন হার সবচেয়ে বেশি হবে, তাহলে হাইড্রোজেন হবে। কোনটি উদ্বায়ী পদার্থ? উদ্বায়ী পদার্থ কোনটা হবে? পরপর যে সংকেতে যেটা, এটা C10H8 এটা। তারপরে 23 নম্বর প্রশ্ন, এখানে উপরের চিত্রটি নিচের কোন যৌগের ক্ষেত্রে প্রযোজ্য? এখানে আমরা দেখো সুশৃঙ্খল ছিল, এখানে খুব কাছাকাছি অণুগুলো ছিল, তাপ প্রয়োগ করলাম, তারপরে দূরে সরে গেল এরকম ভাবে। তো এখানে গ্যাসীয় পদার্থে পরিণত হলো আর কি, কঠিন থেকে গ্যাসীয়, সেটা বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, মানে কঠিন পদার্থ ছিল, সেখানে সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হচ্ছে। এটা কোন পদার্থে পরিণত হবে? এরকম হবে এখানে, কারণ হচ্ছে এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কারণ এটা ঊর্ধ্বপাতিত পদার্থ এটা, ঠিক আছে? কারণ এরা সরাসরি কঠিন থেকে গ্যাসে পরিণত হয়। কোনটি ব্যাপনের হার বেশি হবে? সবচেয়ে বেশি হবে কার? যার আণবিক ভর সবচেয়ে কম হবে। এখানে সবচেয়ে কম হচ্ছে মিথেনের আণবিক ভর, এর করে দেখবে সবচেয়ে কম হচ্ছে মিথেনের, তাই এর ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। তারপরে নিম্নের কোনটির ব্যাপনের হার অধিক হবে? তো ব্যাপনের হার সবচেয়ে বেশি হবে কার? যেমন এখানে হচ্ছে হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, মানে অ্যামোনিয়া NH4, সালফার ডাইঅক্সাইড। তো অ্যামোনিয়ার কত? অ্যামোনিয়ার হচ্ছে 2, কার্বন ডাইঅক্সাইড কত? 44, আর অ্যামোনিয়ার কত? 17, সালফার ডাইঅক্সাইড কত? 64। তাই সবচেয়ে কম কার আণবিক ভর? আণবিক ভর সবচেয়ে কম আছে হাইড্রোজেনের, এর জন্য হাইড্রোজেনের ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। এটা হবে অ্যান্সার হবে A। 26 নম্বর, নিম্নের কোনটি ঊর্ধ্বপাতন যোগ্য পদার্থ? মানে কোনটার ঊর্ধ্বপাতিত পদার্থ? যেটা হচ্ছে মিথেন, যেমন এখানে নিশাদল, তারপরে আয়োডিন, কঠিন কার্বন ডাইঅক্সাইড, কর্পূর, ন্যাপথলিন, এগুলোই তো হচ্ছে ঊর্ধ্বপাতন যোগ্য যৌগ, ঠিক আছে? তাহলে এখানে নিশাদল হবে। নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? তো এখানে দেখো নিশাদল, কর্পূর, ন্যাপথলিন, এই যে এটা ন্যাপথলিন, কঠিন কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এইগুলো হচ্ছে ঊর্ধ্বপাতন যোগ্য পদার্থ, ঊর্ধ্বপাতন যোগ্য যৌগ, ঊর্ধ্বপাতিত পদার্থ, কারণ এগুলোকে তাপ দিলে সরাসরি কঠিন থেকে বায়বীয় পদার্থে পরিণত হয়। নিচের কোনটির ব্যাপন সময় অপেক্ষাকৃত বেশি? তো দেখো এখানে ব্যাপন আণবিক ভর যত বেশি হবে, ব্যাপনের সময় বেশি হবে, ব্যাপন হার তত কম হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আণবিক ভর যত বেশি হবে, ব্যাপনের সময় তত বেশি হবে, এটা মনে রাখতে হবে। দেখো ব্যাপন সময় বেশি হলে ব্যাপনের হার কম হয়, মানে এটা বিপরীত সম্পর্ক কিন্তু। যেমন ক্লোরিনের আণবিক ভর কত? 71, তারপরে সালফার ডাইঅক্সাইড 64, এখানে এর হচ্ছে ইথেনের 30, আর কার্বন মনোক্সাইডের হচ্ছে 28। সবচেয়ে বেশি কার? সবচেয়ে বেশি হচ্ছে ক্লোরিনের। তাহলে ক্লোরিনের যেহেতু সবচেয়ে বেশি আণবিক ভর, তাহলে এর ব্যাপন হার সবচেয়ে কম। ব্যাপন হার সবচেয়ে কম হলে ব্যাপন সময় সবচেয়ে বেশি হবে এটার, ঠিক আছে? এটা হবে ক্লোরিন। তারপরে 29 নম্বর, কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? ঊর্ধ্বপাতিত পদার্থ এখানে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। কোনটির ব্যাপন হার বেশি হবে? যার আণবিক ভর কম হবে। এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড 44, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 এটা আছে 40, তারপর সালফার ডাইঅক্সাইড 64, H2S এটা 34। তো সবচেয়ে কম কোটা? 34 না? তাহলে 34 যদি হয় তাহলে এর ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। 31 নম্বর, তাপ প্রয়োগে কোন পদার্থটি ব্যতিক্রম ধর্ম প্রদর্শন করে? তো ব্যতিক্রম মানে কি? সাধারণত আমরা কঠিন পদার্থকে, এখানে যারা রয়েছে সবগুলো হচ্ছে কঠিন পদার্থ, কঠিন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয়, তারপরে তাকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়। কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা, এটাকে তাপ দিলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়, এই জন্য
এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা ঊর্ধ্বপাতিত পদার্থ। তারপরে 32 নম্বর, ঘনীভবনের ক্ষেত্রে কোনটা সঠিক? তো ঘনীভবনের ক্ষেত্রে কি হয়, কি ঘটে? ঘনীভবনের ক্ষেত্রে পদার্থ তাপ শক্তি নির্গত করে, মানে যখন মনে করো আমরা যখন একটা পদার্থকে তাপ দিই, তাপ দিলে সেটা কঠিন থেকে তরলে পরিণত হয়, তরলকে আরো তাপ দিলে এটা তাপ শোষণ করে বাষ্পে পরিণত হয়। কিন্তু বাষ্প থেকে যখন ঘনীভবনের মাধ্যমে তরল তারপরে কঠিন পদার্থে পরিণত হয়, সেই তাপ কি করে? বর্জন করে দেয়, তাপ ছেড়ে দেয়, তাই তাপ নির্গত করে। তারপর এখানে আয়তন হ্রাস পায়। এখানে ঘনীভবনের ক্ষেত্রে যেমন দেখো, আমরা তো জানি তাপমাত্রা কমালে কি হয়, কোন পদার্থের আয়তন হ্রাস পায়, এটাও সঠিক হবে। কিন্তু গতিশক্তি বৃদ্ধি পাবে, কমে যাবে না, বরং বৃদ্ধি পাবে। তাহলে এটার অ্যান্সার হবে 1 নম্বর আর 3 নম্বর, অর্থাৎ বি নম্বর অ্যান্সার হবে। তারপর 33 নম্বর, ব্যাপনের ক্ষেত্রে কোন ক্রমটা সঠিক? তো দেখো, ব্যাপনের ক্ষেত্রে আমাদের আণবিক ভর বের করতে হবে। যেমন অ্যামোনিয়া NH3 এর 17, H2S এর কত 34, কার্বন ডাইঅক্সাইড এর কত 44। তাহলে সবচেয়ে যার কম আণবিক ভর তার ব্যাপন হার সবচেয়ে বেশি। তার মানে এখানে অ্যামোনিয়া NH3 এর ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। তারপরে কত? এখানে H2S, তাই না? H2S এর হচ্ছে কম হবে। তারপরে সবচেয়ে কম হবে 44 এর। সবচেয়ে বেশি কার? অ্যামোনিয়ার হবে। ঠিক আছে, ব্যাপনের হার সবচেয়ে বেশি হবে অ্যামোনিয়ার। এই যে কেন? কারণ অ্যামোনিয়ার আণবিক ভর সবচেয়ে বেশি কম, এজন্য এর ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। তারপরে সালফার অক্সাইড, হাইড্রোজেন সালফাইড আর কি, আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কোনটির ব্যাপন হার কম? তার যার আণবিক ভর বেশি তার কম হবে। ঠিক আছে, এখানে যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম হবে। এখানে সবচেয়ে কম, দেখো এখানে নাইট্রোজেন হচ্ছে 14 দুগুণ 28 হবে 28। তারপর এখানে রয়েছে এর হচ্ছে 44, আর হচ্ছে 32, আর এর কত 36.5। তাহলে সবচেয়ে কম কোনটা? সবচেয়ে কম ব্যাপন হার সবচেয়ে বেশি কার হবে? মানে যার আণবিক ভর সবচেয়ে কম। এখানে কমের কথা বলি না, এখানে ব্যাপন হার কমের কথা বলছে। কম কার বেশি হবে? যার আণবিক ভর সবচেয়ে বেশি। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড হবে। ইউরিয়া সারের গলনাঙ্ক কত হবে? ইউরিয়া সারের 133 ডিগ্রি সেলসিয়াস। নিচের কোন গ্যাসটির নিঃসরণের হার বেশি হবে? তো নিঃসরণের হার বেশি তো দেখতে হবে যে ব্যাপন হার কত। এখানে যেমন এরা হচ্ছে 71, তারপরে এটা কত হবে? নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, তাহলে এটা হবে 46, আর এটা হচ্ছে 32, আর এটা কত হবে? এটা হবে 12, আর হচ্ছে 16। দেখো 12 মানে অক্সিজেনের 12 না, কার্বনের 12, অক্সিজেন হচ্ছে 16, যোগ করলে কত হয়? 28 হয়, 28। তার মানে সবচেয়ে কম কোনটা? ব্যাপনের নিঃসরণের হার তার বেশি হবে। সবচেয়ে কম তো আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বন মনোক্সাইড, এই যে 28। তাহলে এখানে এর ব্যাপন হার সবচেয়ে বেশি হবে বা নিঃসরণের হার সবচেয়ে বেশি হবে। কোন পদার্থে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়? এই যে আয়োডিন হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ, তাই তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হবে। কোনটির ব্যাপনের হার সবচেয়ে কম হবে? এখানে যেমন মিথেনের কত? মিথেনের 12, 16, আর অ্যামোনিয়ার হচ্ছে 17, আর এর কত? H2S হচ্ছে 34, তাহলে এর হচ্ছে 36.5। সবচেয়ে কম না, কম কার বেশি হবে? যার আণবিক ভর সবচেয়ে বেশি। তাহলে এখানে HCl এর আণবিক ভর সবচেয়ে বেশি, তাই ব্যাপন হার সবচেয়ে কম হবে। তার 39, তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ তরলে পরিণত হয়। কারণ কি? কারণ হচ্ছে কঠিন পদার্থ তাপ প্রয়োগ করলে আন্তঃনবিক শক্তি হ্রাস পায় না, আন্তঃনবিক শক্তি হ্রাস পায়। তারপর গতি শক্তি বৃদ্ধি ঘটে, এটাও ঠিক আছে। আন্তঃনবিক দূরত্ব হ্রাস পায় না, আন্তঃনবিক দূরত্ব হ্রাস পায় না, বৃদ্ধি পায় হবে। এটা আনসার হবে 1 এ নম্বর। ঠিক আছে, এরপরে 40 নম্বর, সাদা ধোঁয়া সৃষ্টি করে কোনটার কারণে সাদা ধোঁয়া তৈরি হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড, এই যে NH4Cl, এটা তৈরি হলে সাদা ধোঁয়া তৈরি হবে। কোনটার ব্যাপনের হার বেশি? ব্যাপনের হার বেশি নাইট্রোজেন N2, তাই না? নাইট্রোজেন সংকেত কি? N2, এর 28 আণবিক ভর। তারপরে ক্লোরিনের Cl2 এর 71, হাইড্রোজেন H2 এর কত? 2, অক্সিজেনের কত? অক্সিজেন হচ্ছে 32। সবচেয়ে কম কত? হাইড্রোজেন না, যার আণবিক ভর সবচেয়ে কম তার ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। এটা আছে সি নম্বর অ্যান্সার হবে। তারপরে এখানে মোমের দহন উৎপন্ন হয়। মোমের যখন দহন হলে সেখানে কার্বন ডাইঅক্সাইড তো উৎপন্ন হবেই, ঠিক আছে, এবং হাইড্রোজেন উৎপন্ন হয় না, জলীয় বাষ্প উৎপন্ন হবে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড তো উৎপন্ন হবে, দহনের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড তো অবশ্যই উৎপন্ন হবে, জলীয় বাষ্প উৎপন্ন হবে, হাইড্রোজেন কিন্তু উৎপন্ন হয় না। এটা আনসার হবে সি নম্বর। কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? ঊর্ধ্বপাতিত পদার্থ তো তুতে, নিশাদল, কোনগুলা? এখানে নিশাদল হচ্ছে কি বলতো? ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতিত পদার্থের উদাহরণ হচ্ছে নিশাদল, আয়োডিন,
কঠিন কার্বন ডাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ন্যাপথলিন, কর্পূর, এগুলো হচ্ছে কি ঊর্ধ্বপাতিত পদার্থ। এই ঊর্ধ্বপাতিত পদার্থকে তাপ দিলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়। এরপরে নিচের কোনটি ব্যাপন আগে হবে? তো আগে মানে কি, মানে এখানে প্রশ্ন করেছে যে ব্যাপন হার সবচেয়ে বেশি কার। এইখানে আমাদের আণবিক ভর দেখতে হবে। এখানে এর আণবিক ভর কত? 17, H2S এর H2O এর হচ্ছে 18, তারপর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44, সালফার ডাইঅক্সাইড এর কত? সালফার ডাইঅক্সাইড এর হচ্ছে এই যেমন এখানে সালফার হচ্ছে 32 আর অক্সিজেনেরও 32 হবে, তার মানে এখানে কত হয়ে যাবে? 64 হয়ে যাবে। তাহলে সবচেয়ে আণবিক ভর কম কত? কম হচ্ছে অ্যামোনিয়ার, তাই না? অ্যামোনিয়া NH3 এর মাত্র 17, তাহলে এর ব্যাপন হার সবচেয়ে বেশি হবে, অর্থাৎ ব্যাপন আগে হবে। নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? ঊর্ধ্বপাতিত পদার্থ নিচের কোনটা? এই যে এইটা C10H8, এটা কি? এটা হচ্ছে ন্যাপথলিন। তারপরে 46, কোনটি তরলে পরিণত করা সম্ভব? তরলে পরিণত করা কাকে সম্ভব? যেটা হচ্ছে ঊর্ধ্বপাতিত না। এখানে দেখো ন্যাপথলিন একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, আয়োডিন একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, কর্পূর একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতিত পদার্থ না হচ্ছে অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়াকে তরলে পরিণত করা যায়, কিন্তু যারা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ তাদের তরলে কখনো পরিণত করা যায় না, তারা কঠিন পদার্থ থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। 47 নম্বর, কোন গ্যাসটির নিঃসরণ এর হার সবচেয়ে বেশি হবে? নিঃসরণের হার সবচেয়ে বেশি কার হবে? যার আণবিক ভর সবচেয়ে কম। বিউটেনের সংকেত কি দেখো? C4H হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে বিউটেন। এই কার্বনের কয়টা হচ্ছে? 4টা, একটা কার্বনের 12 গুণ 4, আর হাইড্রোজেন আছে কত? 10টা, তো যোগ করলে কত হয়? 58। তারপর কার্বন মনোক্সাইড CO, কার্বন মনোক্সাইডের আণবিক ভর কত হবে? 28 হবে। তারপর নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 এর কত হবে? 46 হলো। এখানে সালফার ডাইঅক্সাইড SO2, এখানে কত হবে? 64। সবচেয়ে ছোট কত? সবচেয়ে ছোট হচ্ছে দেখো কার্বন মনোক্সাইড, কারণ এর আণবিক ভর হচ্ছে মাত্র 28, তাহলে যার আণবিক ভর কম তার নিঃসরণের হার বা ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। এটার অ্যান্সার কোনটা হবে? কার্বন মনোক্সাইড এটা। তারপরে 48 নম্বর, এই যে এই গ্যাসগুলোর মধ্যে ব্যাপনের হারের অধক্রম, ঠিক আছে? তো এখানে ব্যাপনের হার অধক্রম দেখতে হবে, তো এখানে হিলিয়াম আছে প্রথমে, এর কত? হিলিয়ামের হচ্ছে 4, এই হাইড্রোজেনের আণবিক ভর কত? 2, এটার কত? 32, এটার কত? 28। তাহলে দেখো এখানে সবচেয়ে কম, ঠিক আছে, এখানে সবচেয়ে কম কার? সবচেয়ে কম হচ্ছে এই যে হাইড্রোজেনের, তাহলে এখানে ব্যাপনের অধক্রম মানে ছোট থেকে বড়, বুঝছো? সবচেয়ে মানে বড় থেকে ছোট আর কি। সবচেয়ে যেহেতু হাইড্রোজেনের সবচেয়ে আণবিক ভর কম, তাহলে এর ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। তাহলে এখানে 2, তারপরে হাইড্রোজেনের পরে কে? এখানে হিলিয়ামের 4 আণবিক ভর, তাহলে হিলিয়ামের আণবিক ভর যেহেতু হাইড্রোজেনের চেয়ে বেশি আর বাকিগুলোর চেয়ে কম, তাহলে ব্যাপন হারও সবচেয়ে মানে দ্বিতীয় স্থানে থাকবে, অর্থাৎ হাইড্রোজেনের চেয়ে কম হবে এবং বাকিগুলোর চেয়ে বেশি হবে, এরকম। তারপর দেখো 28 নাইট্রোজেন, তারপর আছে অক্সিজেন। 50 নম্বর, কোনটি নিঃসরণের হার সবচেয়ে বেশি হবে? এখানে জলীয় বাষ্প মানে মানে H2O আর কি, তো H2O কত? 18। তারপরে মিথেন গ্যাস মানে CH4, এর আণবিক ভর কত? এর আণবিক ভর 16। তারপরে অ্যামোনিয়া গ্যাস NH3 কত? 17। আর ইথেন গ্যাস মানে কি? ইথেন C2H6, এর কত হয়? 30। তাহলে তুমি বলো সবচেয়ে বেশি কার হবে? যার আণবিক ভর সবচেয়ে কম। তো সবচেয়ে কম কত? এখানে মিথেন গ্যাস না, মিথেন, তাহলে মিথেনের আণবিক ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। ওকে, তারপরে তাপমাত্রা পরিবর্তনের সাথে অবস্থার পরিবর্তন হলেও কোনটি পরিবর্তন হয় না? তো পরিবর্তন হয় না হচ্ছে অণুর গঠনের ক্ষেত্রে। ভৌত পরিবর্তনের ক্ষেত্রে কি হয় বল? তাপমাত্রা পরিবর্তনের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হলেও পরিবর্তন হয় না অণুর গঠনের ক্ষেত্রে। তারপরে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখো, বা এখানে দেওয়া আছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এগুলো দেওয়া আছে, বাষ্পের শীতলীকরণ বক্ররেখাও দেওয়া আছে। এখন প্রশ্ন করছে উপরের চিত্র হতে কি বোঝা যায়? উপরের চিত্র থেকে বোঝা যায় যে কি অবস্থায় পদার্থটির আন্তঃনবিক শক্তি এল অবস্থায় বেশি থাকবে। আন্তঃনবিক শক্তি কোথায় থাকবে? সেটা তাপমাত্রা যত কম থাকবে, ঠিক আছে? দেখো এখানে আছে কি অবস্থা, আর এল অবস্থা তো এই যে এখানে,
এখানে তাপমাত্রা তো কম, দেখো এই যে গলনাঙ্ক এখানে গলতেছে, আর এই অবস্থা তো স্ফুটনাঙ্কের উপরে, তার মানে এটা গ্যাসীয় পদার্থের পরিণত হবে। এটা এই অবস্থা এটা তরলে থাকবে, তরলে থাকলে তো ইয়া বেশি থাকে, আন্তঃনবিক শক্তি বেশি থাকে, তাহলে এটা ঠিক আছে, এটার অ্যান্সার ঠিক আছে। তারপর এত তাপমাত্রায় পদার্থটি গ্যাসীয় হবে, যে 2000°C। এখানে দেখো এর স্ফুটনাঙ্ক কত, 1465। তো এর উপরে তাপমাত্রা যা থাকবে যেখানে, এখানে এটা অবশ্যই গ্যাসীয় থাকবে, থাকবেই থাকবে। তারপরে সি বিন্দুতে পদার্থটি তরল, সি বিন্দু কই, এই দেখো সি বিন্দু হচ্ছে এই বিন্দু। তো এই বিন্দুটাতে হচ্ছে গ্যাসীয় মানে হয়ে যাবে, আর সি বিন্দুতে গ্যাসীয় হওয়া শুরু করবে, তাহলে সি বিন্দুতে এটা তরলে থাকবে, তরল থেকে গ্যাসীয় পরিণত হওয়া শুরু করেছিল এই দেখেন। তাহলে এই দিকে যত আসবে তত আরো বেশি তরল, তারপরে কঠিন পদার্থে পরিণত হবে। আচ্ছা, এরপরে তাহলে এটার অ্যান্সার কোনটা হলো, এটার অ্যান্সার কিন্তু সবগুলোই হলো। তারপরে এটা ডি নাম্বার, মোমের তাপমাত্রা গলনাঙ্কে পৌঁছালে তার কোন কোন অবস্থা পরিলক্ষিত। যখন গলনাঙ্কে পৌঁছায় যায় তখন সেখানে গলতেও থাকে, আবার কঠিন পদার্থ থাকে, কঠিনও থাকে, আবার তরলে পরিণত হয়। কোন গ্যাসটির ব্যাপনের হার সবচেয়ে বেশি? ওই যে অ্যামোনিয়া, যে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়ার কত আণবিক ভর? 17। তারপরে মিথেনের সংকেত CH4, এর কত? 16। দেখছে একই অঙ্ক, একই প্রশ্ন বারবার ঘুরায় ফিরে আসতেছে। এটা দেখছো, এটা 19 সালে আসছে, আর এখানে এর আগে তো আমরা 23 থেকে শুরু করে 20 সাল পর্যন্ত সব অঙ্কে আসছে। কার্বন মনোক্সাইড CO2, CO কার্বন মনোক্সাইড, কার্বন আর অক্সিজেন, এখানে কত হয়? কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন হচ্ছে কত? 16। দেখো কার্বনের হচ্ছে 12 যোগ হচ্ছে 16, তাহলে কত হয়? 28 হয়, 28, এই যে 28। তারপর নাইট্রিক অক্সাইড NO, নাইট্রিক অক্সাইডের সংকেত কি? NO। এখানে প্রথমে নাইট্রোজেনের কত? 14 যোগ এখানে অক্সিজেনের কত? 16। 14 আর 16 যোগ করলে কত হয়? 30 হয়, 30। তাহলে এখানে সবচেয়ে আণবিক ভর ছোট কোনটা? মিথেন না? তাহলে মিথেনের ব্যাপন হার সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। কিন্তু এখানে প্রশ্ন করেছে যে ব্যাপনের সময় সবচেয়ে বেশি কার হবে? তো ব্যাপনের সময় যার আণবিক ভর সবচেয়ে বেশি, তার ব্যাপনের সময় সবচেয়ে বেশি, অর্থাৎ তার ব্যাপন হার সবচেয়ে কম। যার ব্যাপন হার সবচেয়ে কম, তার ব্যাপন সময় বেশি লাগবে, মানে ব্যাপিত হতে সময় বেশি লাগবে। তাহলে এখানে নাইট্রিক অক্সাইড আনসার হবে এখানে। তারপরে মোমবাতির গলনে, যখন মোমবাতিটা শুধুমাত্র গলে যায়, গললে তখন কি তৈরি হয়? তাপ তৈরি হয় এবং আলো তৈরি হয়। তো মোমবাতি গলা শুরু করলে বা মোমবাতির গলনে তো অবশ্যই আলো উৎপন্ন হয়, আর সেখানে হাত দিয়ে দেখবো তাপ উৎপন্ন হবে, কণাসমূহের আন্তঃনবিক শক্তি কমে যায়। অবশ্যই গলতে শুরু করলে কি হবে? কঠিন থেকে তরলে পরিণত হতে শুরু করবে, তাই না? তাহলে এখানে ওর আন্তঃনবিক যে শক্তি এটা কমে যায়, কারণ কঠিন পদার্থে আন্তঃনবিক শক্তি অনেক বেশি থাকে, আন্তঃনবিক দূরত্ব সবচেয়ে কম থাকে। তার তরলে পরিণত হবে, গলতে শুরু করবে না, গলতে শুরু করলে তো তরলে পরিণত হবে, এজন্য আন্তঃনবিক শক্তি কমে যাবে, আন্তঃনবিক দূরত্ব বেড়ে যাবে। এরকম গ্রিন হাউস গ্যাস তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না? তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো গ্রিন হাউস গ্যাস একটা, তার মানে এটা আনসার হবে ডি নাম্বার, সবগুলোই আনসার এখানে। তারপর এখানে দেখো কঠিন পদার্থকে তাপ দিচ্ছি, তাপ দিলে সেটা গ্যাসে পরিণত হচ্ছে, আবার সেটাকে আবার তাপ হারিয়ে মানে যদি কমায়নি আবার কঠিন পদার্থে পরিণত হচ্ছে। তাহলে নিচের কোনটির ক্ষেত্রে এটা প্রযোজ্য প্রক্রিয়া নয়? তো দেখো এখানে ন্যাপথলিন কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ, এটার ক্ষেত্রে এটা প্রযোজ্য। কর্পূরের ঊর্ধ্বপাতিত পদার্থ, এটাকে তাপ দিলে কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হয়, গ্যাসকে ঠান্ডা করলে সরাসরি কঠিন থেকে গ্যাস থেকে কঠিনে পরিণত হয়। আয়োডিনও সেম, কিন্তু তুতে কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ না, এজন্য এটাকে তরলে পরিণত করা যায়, এটা হচ্ছে ব্যতিক্রম এখানে। কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া? ব্যাপন একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ব্যাপন কি হয়? ব্যাপন নিজে নিজে হয়, এখানে চাপ প্রয়োগ করা লাগে না, কোনো কিছু দেওয়া লাগে না। কিন্তু বিস্ফোরণের ক্ষেত্রে আমরা কি দিই বলতো? বাইরে থেকে চাপ প্রয়োগ করি না? এরকম স্ফুটন, ঊর্ধ্বপতন এইসবের ক্ষেত্রে আমাদের তাপ দিতে হয়, কিন্তু ব্যাপনের ক্ষেত্রে তাপ মাপ কিছু দেওয়া লাগে না। তুমি একটা সেন্টের শিশি বোতল, মানে সেন্টের যে শিশি আছে বোতল, ওর মুখ খুলে রাখবা, দেখবা পুরো ঘরটাই হয়ে যাবে, সুগন্ধিময় হয়ে যাবে, সুগন্ধময়। নিচের কোন বিক্রিয়াটি উৎপাদিত গ্যাসের ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি? দেখো উৎপাদিত যে গ্যাস, এখানে কপার আর সালফিউরিক অ্যাসিড আছে, তাহলে এখানে উৎপাদিত যে এখানে বলছে গ্যাসের ব্যাপন হার, উৎপাদিত যে গ্যাস, এখানে যদি আমরা একটু বিক্রিয়াগুলো দেখি, কপার আর গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে তৈরি করা হচ্ছে কপার সালফেট, তারপর পানি, এগুলো তৈরি করে। এখন এই পানি যদি তৈরি করলো আর কি, আর পানি তৈরি করে আর কি, আর তৈরি হয় সালফার ডাইঅক্সাইড, তাহলে এখানে গ্যাসটা হবে সালফার ডাইঅক্সাইড এখানে। তারপরে জিঙ্ক লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এখানে যে গ্যাসটা তৈরি করে সেটা কি? সেটা হচ্ছে এই যে হাইড্রোজেন গ্যাস তৈরি করে।
তারপরে ক্যালসিয়াম কার্বনেট গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা তৈরি করলে, গ্যাসগুলো লাগবে আমাদের, ঠিক আছে। আর এখানে সালফার ডাই অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড, এই যে এটা গোল গোল যেটা দিয়ে দেখাচ্ছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে গ্যাস। তাহলে এই যে এই গ্যাসগুলো তৈরি হচ্ছে। তো এই যে গ্যাসগুলো তৈরি হলো, এখানে দেখো সালফার ডাই অক্সাইড SO2 তৈরি হলো, SO2 এর 64, তারপরে এখানে হাইড্রোজেন তৈরি হয়েছে H2 এর কত 2, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে এর কত 44, আর সালফার ট্রাই অক্সাইড এই যেটা তৈরি হয়েছে এটা কত, সালফারে 32 যোগ অক্সিজেনের হচ্ছে 16 গুণ 3। তাহলে দেখো 16 গুণ 3, এখানে 16 গুণ হচ্ছে 3, এইটা 16 গুণ 3 যে মানটা হবে তার সাথে আমাদের যোগ করতে হবে 32, এই যে যোগ 32 কত হয় মানটা, এটা 80 হয় সবচেয়ে। তাহলে আমাদের প্রশ্ন করছে যে যদি গ্যাস অপেক্ষাকৃত বেশি কার হবে, অপেক্ষাকৃত বেশি সবচেয়ে বেশি তো এখানে হাইড্রোজেন তৈরি হবে, যেখানে হাইড্রোজেন তৈরি সেনের জন্য এটা। তারপরে 58 নম্বর, কোন গ্যাসটি কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত হয়? কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত হয় মানে কঠিন থেকে ঊর্ধ্বপাত গ্যাসে পরিণত হয়, কঠিন কার্বন ডাই অক্সাইড। পদার্থ সাধারণত কয় অবস্থায় থাকে? 3 অবস্থা থাকে না, কঠিন, তরল এবং বায়বীয়। 60 নম্বর, তরল পদার্থ কখন গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়? তো তরল পদার্থকে যদি আরো তাপ বাড়ায়, বাড়াতে বাড়াতে তাপমাত্রা যখন স্ফুটনাঙ্কে পৌঁছে যায় তখন এটা গ্যাসে পরিণত হওয়া শুরু করে। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে। ABC, একে তাপ দিলাম কঠিন, দেখছো এই S মানে কি কঠিন সলিড, তারপর এখানে তরলে L এ পরিণত হয় মানে লিকুইডে পরিণত হলো, আর তাপ দিলাম গ্যাসে পরিণত হলো। তিনটি অবস্থা নির্দেশ করলে এখানে কোনটা সঠিক? বি এর ক্ষেত্রে, বি কি মাঝখানে আছে তাই না, বি হচ্ছে তরল, তরল পদার্থ, তাহলে এখানে বি এর ক্ষেত্রে আন্তঃনবিক আকর্ষণ এ অপেক্ষা কম, যেহেতু এ হচ্ছে কঠিন আর এটা আছে তরল, তাহলে এটা বেশি হবে। নির্দিষ্ট আকার এবং আয়তন আছে, তরল পদার্থের নির্দিষ্ট আকার আয়তন এটা তো নাই। চাপ, আয়তন, স্বল্প মাত্রায় সংকোচনশীল, তাহলে এটার আনসার হবে কোনটা বলতো? বি নাম্বার অ্যান্সার। 1 নাম্বার আর 3 নাম্বার সঠিক, ঠিক আছে। এখানে নির্দিষ্ট আকার আয়তন নাই। 62, এর ক্ষেত্রে কোনটা সঠিক? এ নাম্বার, এটা কি ছিল? কঠিন ছিল তাই না, যে এ ছিল সলিড, তো কঠিন, তো এর ক্ষেত্রে কোনটা সঠিক? এটা হবে নির্দিষ্ট আকার এবং আয়তন আছে। তো এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়সমূহ। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা এর পরের অধ্যায় নিয়ে আলোচনা করব। ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।